চলো, 85 মার্কসের যে সমস্ত এক্সামগুলো হয় আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, বিশেষ করে ডব্লিউবিপি, কেপি, এই যে ধরনের পরীক্ষাগুলো, তার ওপর ভিত্তি করে অনেকগুলো সেট আমরা প্র্যাকটিস করব। যে যত বেশি সেট প্র্যাকটিস করবে তার তত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং প্রশ্নের প্যাটার্নগুলোও তারা ভালো করে বুঝতে পারবে। অতএব সেট প্র্যাকটিস করা কিন্তু খুবই খুবই প্রয়োজন যারা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্টস রয়েছে। তো আজকে আমরা সেট 1 কমপ্লিট করব এবং সেট 1-এর যতগুলো ম্যাথ আছে সবকটাই আজকে কমপ্লিট করব। আর এই যে সেটটা বা 85 নম্বরের সেটের, এটার আনসার কিটা কোথায় পাবে যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে এই পিডিএফটাও পেয়ে যাবে, মানে প্রশ্নের পিডিএফটাও পেয়ে যাবে, প্রশ্নটার পরীক্ষাটা বাড়িতে দেবে এবং তার আনসার কি যেটা সেটাও আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। সেখান থেকে তোমরা মিলিয়ে দেখে নেবে কার কত স্কোর হচ্ছে। আর যে ম্যাথগুলো রয়েছে সেগুলোর তো সলিউশন প্রয়োজন, তাই সেই সলিউশনটা আমি এই ভিডিওতে করে দিচ্ছি। যার যে ম্যাথগুলো আটকেছে সেই ম্যাথগুলো এখান থেকে সলিউশন বা সলভ করে নেবে। আশা করছি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। আর যারা আমার ব্যাচে অনলাইনে বা অফলাইন ব্যাচের ছাত্রছাত্রীরা আছো, তারা তো আমার কাছে গ্রুপেই সব কিছু আপডেট পেয়ে যাবে, গ্রুপেই সব পিডিএফ পেয়ে যাবে। তারপরে এই ভিডিওটা দেখার পরেও যদি কারোর কোথাও অসুবিধা হয়, সে আমাকে হোয়াটসঅ্যাপে বা ব্যাচে জিজ্ঞেস করে নেবে, ব্যাস। তো চলো, প্রথমে আমি এইভাবে সিকোয়েন্স করবো যে 1 থেকে 5 নম্বরে কতগুলো ম্যাথ আছে। 1 নম্বরে, 2 নম্বরে ম্যাথ নেই, 3 নম্বরে একটা ম্যাথ আছে। যে কোনো একটি নাম্বারকে 9 দ্বারা ভাগ করার ফলে ভাগফল 15 ও ভাগশেষ 3 দেখাচ্ছে, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, 3 নম্বর ম্যাথ বলছে যে কোনো একটা নাম্বারকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 15। 9 দিয়ে যদি ভাগ করি ভাগফল হচ্ছে 15 আর ভাগশেষ 3। তার মানে ডেফিনেটলি এটা যেটা ছিল সেটা হচ্ছে 9 গুণ 15 মানে 135 যোগ 3 মানে হচ্ছে 138 ছিল। এখানে 138 ছিল, তার জন্যই 9 দিয়ে ভাগ করে 15 হয়েছে আর 3 অবশিষ্ট হয়েছে। তা আমরা কি জানি যে এটা ভুলে যাই আমি বারবার, ভাজ্যকে যা দিয়ে ভাজা হয় তাকে ভাজক বলে, ব্যাস এটা মনে আছে। তাহলে ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ সমান সমানই ভাজ্য। ভাজ্যকে যা দিয়ে ভাজা হয় তাকে ভাজক বলে, ব্যাস এইটুখানি মনে রাখলেই হবে। এটা হচ্ছে ভাজ্য। ভাজ্যকে যা দিয়ে ভাজা হয় মানে 9 দিয়ে ভাজা হয়েছে, তাহলে এটা হচ্ছে ভাজক। তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি, ভাজক এটা, ভাগফল এটা। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাই করা হয়েছে, সমান সমান 138। এত কিছু বলার দরকার ছিল না, এটা একদম বেসিক ম্যাথ, তাও একবার মনে পড়লো বললাম। চলো 4 নম্বর ম্যাথে আসছি। 20 থেকে 60-এর মধ্যে সেই সব সংখ্যা খুঁজে বার করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য ও বিভাজ্য সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 হয়। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, কিন্তু অনেকে অনেক বড় করে ফেলবে। বিষয়টা দেখো কি বলতে চাইছে। বলেছে 20 থেকে 60-এর মধ্যে যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ করা যায় সে তো ঠিক আছে, কিন্তু আবার ওগুলোর যোগফল 9 হতে হবে, সেই সংখ্যাগুলি জানতে চেয়েছে। আচ্ছা, 20 থেকে 30-এর মধ্যে যোগফল 9 হবে, একটাই সংখ্যা আছে সেটা হলো 27। 30 থেকে 40-এর মধ্যে একটাই সংখ্যা আছে সেটা হলো 36, এদের যোগফলই 9 হবে। 40 থেকে 50-এর মধ্যে একটাই সংখ্যা আছে সেটা হলো 45, এদের যোগফল 9 হবে। আর 50 থেকে 60-এর মধ্যে একটাই সংখ্যা আছে 54, এদের যোগফল 9ই হবে। আর এমন একটাও সংখ্যা নেই যাদের যোগফল 9 হবে 20 থেকে 30-এর মধ্যে। 30 থেকে 40-এর মধ্যে এই 36 ছাড়া আর কোনো সংখ্যা নেই যাদের যোগফল 9 হবে। তাহলে অটোমেটিক্যালি 27-কে তো 3 দিয়ে ভাগ করা যায়, বলেছে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে বলেছে। তাহলে 27-কে 3 দিয়ে ভাগ করা যায়, 36-কেও 3 দিয়ে ভাগ করা যায়, 45-কেও 3 দিয়ে ভাগ করা যায়, 54-কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে কটা সংখ্যা পেলাম? মোট 4টে সংখ্যা। তাহলে আনসার কত হবে? 4টে। সহজ ম্যাথ ছিল, কিন্তু এটা অনেকে অনেক বড় করে ফেলবে। চলো 5 অবধি আর ম্যাথ নেই, দুটোই ম্যাথ ছিল। 6 থেকে 10-এর মধ্যে কোনো ম্যাথ আছে? হ্যাঁ, 8 নম্বর একটা ম্যাথ আছে। 8 নম্বর ম্যাথ কি বলছে দেখো। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের লসাগু ও গসাগু 60 আর 4। এটা একটা আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য আর এই যে প্রস্থ, এদের লসাগু বলে দিয়েছে আর গসাগু বলে দিয়েছে 60 আর 4। আচ্ছা বলো, আমরা কি জানি যে লসাগু তাকে যদি গসাগু দিয়ে গুণ করা হয়, লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটির গুণফল। তোমরা এটা প্রত্যেকেই জানো, ব্যাচের স্টুডেন্টদের নতুন করে কিছু বলার নেই। সংখ্যা দুটির গুণফল তোমরা প্রত্যেকেই জানো। এবার বলো, সংখ্যা দুটির গুণফল মানে কি? একটা দৈর্ঘ্যের গুণফল, একটা প্রস্থের গুণফল, সেটাই তো সংখ্যা দুটির গুণফল এখানে। তাহলে এই 60 আর যদি 4 গুণ করি তাহলে হচ্ছে 240। তার মানে সংখ্যা দুটির গুণফল যেটা হবে সেটাও তার মানে 240ই হবে, সমান সমান আছে মানে এটাও 240 হবে। এবার বলো, এই সংখ্যা দুটির গুণফল মানে কি? একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 240 হবে।
আচ্ছা ঠিক আছে, এই অবধি আমার হয়ে রইল। এরপরে কি বলছে দেখো, বলছে যে প্রস্থ নাকি দৈর্ঘ্যের 5/3 মানে দৈর্ঘ্যটা যদি 5 হয় তাহলে প্রস্থটা হবে 3, দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে প্রস্থ হবে 3। আচ্ছা 5 ইউনিটকে আমি 5x ধরে নিচ্ছি আর 3 ইউনিটকে আমি 3x ধরে নিচ্ছি, মানে অনুপাত তো বলো 5 অনুপাত, এটা তো 50ও থাকতে পারে, আমি তো জানি না, তার জন্য 5x, আর এটা 3 অনুপাত, 3টা তো 30ও থাকতে পারে, আমি তো জানি না কত ছিল, তাহলে 3টাকে 3x ধরে নিচ্ছি। এবার বলো তো এইটা যদি দৈর্ঘ্য হয়, মানে 5xটা যদি দৈর্ঘ্য হয়, 3xটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি গুণ করে দিই সেটাই 240 কিনা বলো, কারণ আমরা এখানে কি পেয়েছি বলো, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল কত, 240, তাহলে 5x আর 3x গুণ করলেই 240 বলতে পারি। তাহলে কত হচ্ছে 15x² মানে 240, 15কে 5 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 5, আর একে 3 দিয়ে কাটলে 80, 5কে 5 দিয়ে 80কে কাটলে 16, তাহলে x² সমান সমান 16, অর্থাৎ এক্সের ভ্যালু কত বেরোবে, 4। এক্স যদি 4 হয়, জানতে চেয়েছি কি মাঠটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম 5, মানে 5x ধরেছিলাম দৈর্ঘ্য, তাহলে 5 গুণ এক্সের ভ্যালু 4, মানে 5 গুণ 4 মানে হচ্ছে 20, তাহলে মাঠটির দৈর্ঘ্য কত না 20 মিটার। সুন্দর ম্যাথ ছিল, পরীক্ষায় আসার মতো ম্যাথ, অবশ্যই প্র্যাকটিস করে নেবে। চলো 9 আর 10এও কোনো ম্যাথ নেই, যারা ব্যাচ থেকে দেখছো অ্যাজ ইউজুয়াল তোমরা তোমাদের নামের ফার্স্ট অক্ষরটা টাইপ করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো কে কে ক্লাস করে নিয়েছো। ওকে চলো, 4 জন বালক এ বি সি ও ডি, এদের বয়সের গড় হচ্ছে 5 বছর। কত নম্বর ম্যাথ, 11 নম্বর। এ বি সি আর ডি, এদের বয়সের গড় হচ্ছে 5 বছর, তাহলে 4 জনের বয়সের গড় যদি 5 বছর হয় তাহলে মোট হবে কত, 4 5 20 বছর। আর এরপরে বলছে এ বি ডি ও ই, এর বয়সের গড় হচ্ছে 6 বছর, তাহলে এ বি ডি আর একটা ই, এদের বয়সের গড় হচ্ছে 6 বছর, তার মানে এদের বয়সের মোট কত হবে 24 বছর। এই পর্যন্ত ক্লিয়ার, নো প্রবলেম। এরপরে কি আসছে দেখো, মেইন ফান্ডাটা এখানে দেখো, বলেছে যে সি এর বয়স নাকি 8 বছর। আচ্ছা এই সি এর বয়স যদি 8 বছর হয়, সি এর বয়স যদি 8 বছর হয়, তাহলে নিশ্চয়ই এ বি আর ডি এই 3 জনের বয়স 8 বিয়োগ করে দিলে মানে 12 বছর। সি এর বয়স যদি একাই 8 বছর হয় আর 4 জনের বয়স যদি 20 বছর হয়, তাহলে 8 বছর বাদ দিয়ে দিলে বাকি 3 জনের বয়স তার মানে 12 বছর। ওকে, তাহলে এ বি ডি এর বয়স 12 বছর, তার মানে এখানেও এ বি আর ডি আছে বলো, তাহলে এদের 3 জনের বয়স কত, 12 বছর। আর ই একা পড়ে আছে, কিন্তু এদের 4 জনের বয়স বলেছিল 24, তাহলে এদের 3 জনের বয়স যদি 12 বছর হয়, তাহলে ই এর একার বয়স তার মানে 12 বছর। জানতে চেয়েছে কি বলো, তবে ই এর বয়স কত, ই এর বয়স তাহলে 12 বছর। এদের 4 জনের বয়স যদি 24 হয় আর এদের 3 জনের বয়স যদি 12 বছর হয়, তাহলে নিশ্চয়ই ই এর একার বয়সও 12 বছর। সিম্পল ম্যাথ, কিন্তু ভালো ম্যাথ। চলো পরবর্তী 11 থেকে 15-র মধ্যে আর কটা ম্যাথ আছে দেখি। 13 নম্বরে একটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ আছে 13 নম্বরে। চলো 13 নম্বর ম্যাথ বলছে যে দুটি স্তম্ভ যাদের দৈর্ঘ্য যথাক্রমে 6 আর 11 মিটার সমতল ভূমিতে উলম্বভাবে পোতা, একটা 6 মিটার এরমভাবে পোতা, একটা 11 মিটার এরমভাবে এইভাবে পোতা। এবার কি বলেছে, এদের মাঝখানে পরস্পর থেকে 12 মিটার দূরত্বে, মানে এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 12 মিটার, এখান থেকে এই দূরত্বটা 12 মিটার, এটা 6 মিটারের একটা লাঠি, এটা 11 মিটারের একটা লাঠি। তাহলে তাদের মাথা দুটির দূরত্ব কত, মানে জানতে চেয়েছে এইখান থেকে এই অবধি দূরত্বটা কত, মানে এই দূরত্বটা কত জানতে চেয়েছে। আচ্ছা বলো, আমি যদি ওই দূরত্বটা জানতে চাই তাহলে আমি এইখান থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি। দেখো এটা যদি 12 হয়, এটাও তার মানে 12। আচ্ছা এই পুরোটা যদি 11 হয়, এই পর্যন্ত যদি 6 হয়, তাহলে এইটা মানে 5। নিশ্চয়ই ক্লিয়ার, এই পর্যন্ত 6, এটা 5, তবে এই টোটাল মিলে 11। আচ্ছা এটা 12, এটা 5, তাহলে এটা কত হবে, এটা তার মানে 13 হবে। স্যার কী করে একবারে বললেন, কারণ আমরা ট্রিপলেট শিখেছি যে একটা বাহু যদি 5 হয়, একটা বাহু যদি 12 হয়, তাহলে ডেফিনেটলি একটা 13 হবে। কারণ আমরা পিথাগোরাসের যে উপপাদ্য, যে নিয়ম, সেটা আমরা জানি। নিয়ম কি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। লম্ব এখানে কত, 5 স্কোয়ার, এই যে লম্ব এখানে কত, 5 স্কোয়ার, ভূমি এখানে কত, 12 স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার মানে যেটা হচ্ছে এইটা সেটাই বেরোবে, যেটা হচ্ছে এটা সেটাই বেরোবে। এবার আমার তো ট্রিপলেট মুখস্থ ছিল, তাই আমি লিখে দিলাম। আর তোমাদেরকেও আমি ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদাভাবে ট্রিপলেট মুখস্থ করতে বলেছি, কিছু কিছু স্পেসিফিক ট্রিপলেট যেগুলো আমাদেরকে প্রচুর হেল্প করবে মুখস্থ করে নিলে।
তো এটাই সেরকম একটা ট্রিপলেট। আচ্ছা বলো, একটা ট্রিপলেটের যদি উদাহরণ দিই, যে একটা যদি 3 হয়, একটা যদি 4 হয়, তাহলে এটা কত হবে মনে আছে কারণ? তাহলে এটা আনসার করে জানাও দেখি, কতজন বলতে পারো যে এইটা কত হবে। যাদের মনে আছে কমেন্টে লিখে জানাবো যে এটা কত হবে। আচ্ছা তাহলে এটা কত আসছে? 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144 সমান সমান অতিভুজ স্কোয়ার। দুটো যোগ করলে 169 সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে 169 মানে 13 স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার কাটা মানে অতিভুজ সমান সমান 13। তো অতিভুজ সমান সমান 13 এত কষ্ট করে আমি বার করলাম, যেটা আমি মুখে মুখে মুখস্থ করেই বলেছিলাম। তাহলে মাথা দুটোর মধ্যে দূরত্ব কত? অতিভুজ মানে তো এইটাই হচ্ছে দূরত্ব। এটা কত? 13 মিটার। অপশান বি। সহজ ম্যাথ বা সুন্দর ম্যাথ, কিন্তু অনেকে ভুল করে আসতে পারে। একটি পরিবারের, এটা তো জিআই হয়ে গেল। 15 পর্যন্ত আর কোনো ম্যাথ? আচ্ছা দেখি, 1 2 সংখ্যাগুলির কতগুলি অঙ্কের জোড় সংখ্যা তৈরি করা সম্ভব, দেখা যাক এটা ম্যাথ কিনা। হ্যাঁ, 3 2 1 6 সংখ্যাগুলি দিয়ে কতগুলি 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করা সম্ভব। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, ভালো করে বুঝবে। বলেছে যে 3 2 1 6 সংখ্যাগুলি দিয়ে কতগুলি 2 অঙ্কের বিজোড় সংখ্যা তৈরি করতে হবে। আচ্ছা বলো, এই 3টে 4টে সংখ্যা দেখে তোমরা তো এটা বুঝতে পারছো যে বিজোড় সংখ্যা হতে গেলে শেষে 3 হতেই হবে আর শেষে 1 হতেই হবে। কেন স্যার? দেখো, 1 যদি না হয় তাহলে বিজোড় সংখ্যা হবে না, আর 3ও যদি না হয় তাহলেও বিজোড় সংখ্যা হবে না। সিম্পল বিষয়, 1 হতেই হবে নাহলে 3 হতেই হবে। এবার বলো, একবার 2-এর সাথে 3 দিয়ে দিলাম, একটা বিজোড় সংখ্যা, ওকে। একবার 1-এর সাথে 3 দিয়ে দিলাম, একটা বিজোড় সংখ্যা। আর একবার 6-এর সাথে 3 দিয়ে দিলাম, একটা বিজোড় সংখ্যা। হয়ে গেল। তাহলে 3কে 3 বার দিয়ে দিয়েছি, এবার 1কে দিয়ে দিই। একবার 3-এর সাথে 1 দিয়ে দিলাম, একটা বিজোড় সংখ্যা। একবার 2-এর সাথে 1 দিয়ে দিলাম, একটা বিজোড় সংখ্যা। একবার 6-এর সাথে 1 দিয়ে দিলাম, একটা বিজোড়। তাহলে মোট 6টা বিজোড় সংখ্যা হবে। 6টা সংখ্যা তৈরি করা সম্ভব। কত ইন্টারেস্টিংলি বিষয়টা আমি করলাম, নাহলে এটা কিন্তু অনেকে অনেক বড় করে ফেলবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এরপরে দেখি কত নম্বরের ম্যাথ আছে। 16 থেকে 20-র মধ্যে দেখি কতগুলো ম্যাথ আছে। 16 থেকে 20-র মধ্যে 17 নম্বর ম্যাথ। 1-এর কিউব থেকে 10-এর কিউব। এই ধরনের ম্যাথ অনেকবার করানো হয়েছে, মুখস্থ করে নেওয়া উচিত। কারণ আমি বারবার বলি, চাকরির পরীক্ষা যারা দিতে যাবে 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করে যাবে, আর স্কোয়ার 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ করে যাবে। এটা বেসিক নিডস, এগুলো কিন্তু করতে হবে। তাহলে 1-এর কিউব হচ্ছে 1, 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, 6-এর কিউব 216, 7-এর কিউব 343, 8-এর কিউব 512, 9-এর কিউব 729, আর 10-এর কিউব 1000। এদের যোগফল জানতে চেয়েছে। তাহলে দেখো, আমি আর এত ডিটেলস যোগ করছি না, আমি রাফলি একটা যোগ করছি। দেখো, 1000 আর এইদিকে 700, 1700 আর 500, 2200 আর 300, 2500 আর 2-এ 2700, 1-এ 2800, সব কটা মিলে 2900, আর এই সব খুচরোগুলো মিলে 3000, মানে 3000 মতো হতে পারে। আশপাশে আনসার হবে 3025। এবার তোমরা চাইলে ডিটেলস গুণ করে যোগ করে দেখতে পারো, আমার অত সময় নেই। আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট রাফ যোগ করে আইডিয়া করে ফেললাম। এরকম আইডিয়া করে আমাদের প্রচুর অঙ্ক করতে হবে। আজকেরই সেটে একটা ম্যাথ আছে, আমি তোমাদেরকে এত সুন্দর আইডিয়া করে দেবো, দেখবে তোমরাই বুঝতে পারবে যে হ্যাঁ, এগুলো যারা গুণ ভাগ যোগ করবে তারা বোকা ছাড়ার কিচ্ছু না। আইডিয়া করে কত সুন্দরভাবে করা যায়। 19 নম্বর ম্যাথ আসছে, ইন্টারেস্টিং ম্যাথ, অনেকে ভুল করে, ইম্পর্টেন্ট ম্যাথ। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। একটি বর্গক্ষেত্রে পরিলিখিত কথার অর্থ কি জানো? মানে একটা বর্গক্ষেত্র রয়েছে, তার বাইরে দিয়ে একটা বৃত্ত আছে। আঁকতে পারলাম না ভালো করে। মানে বর্গক্ষেত্রের বাইরে দিয়ে কিন্তু এই বৃত্তটা আছে, এটা কিন্তু বুঝতে হবে। খুব ডেঞ্জারাস ভাষা। একটা বর্গক্ষেত্র আর এর বাইরে দিয়ে একটা বৃত্ত আছে, বর্গক্ষেত্রকে নিয়ে। এবার জানতে চেয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5, মানে এই বর্গক্ষেত্রটা যেটা আছে এর বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5, এটা 5, তাহলে এটাও 5 হবে, এটাও 5, এটাও 5। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে বৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে দাগটা যায় সেটাই তো ব্যাস। সেটা মাঝখান থেকে হতে পারে, সেটা এখান থেকে হতে পারে, সেটা এখান থেকে হতে পারে। এবার বলো, আমি যে বর্গক্ষেত্রটা এঁকেছি ভেতরে, বৃত্তের ভেতরে, সেই বর্গক্ষেত্রের এই একটা কর্নার আছে আর এই একটা কর্নার আছে, বলো, যেটা পুরো বৃত্তের এই মাথা থেকে এই মাথা লাইন টানা যাবে সোজাসুজিভাবে, এই যে। অর্থাৎ বর্গক্ষেত্রের যেটা কর্নার বা কর্ণ, সেটাই ওই বৃত্তের ব্যাস। এবার বলো, একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু যদি 5 হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু √2, বাহু √2।
তাহলে এক একটা বাহু যদি 5 হয় আর √2 যদি অ্যাড করে দিই তাহলে পুরো কর্ণটা হবে 5√2। আনসার কত? 5√2, অপশান ডি। এছাড়াও যদি কারোর মনে না থাকে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বাহু √2, তাহলে আমি তোমাদেরকে বেসিক নিয়মগুলো যখন পড়িয়েছিলাম ক্লাসগুলো তখন শিখিয়েছিলাম যে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এটা যদি কর্ণ আমায় বার করতে দেয়, এই কর্ণ মানে কি বলো তো? একটা ত্রিভুজের অতিভুজটাকে জানতে চেয়েছে, একটা ত্রিভুজের অতিভুজকে জানতে চেয়েছে। মানে কি? মানে এই কর্ণটাকে যদি আমি একটু কেটে এরকম লিখি, এরকম আঁকি, দেখো বিষয়টা যদি এরকম আঁকি, মানে এটাকে কেটেছি, এটাকে কেটে এরকম এঁকেছি। এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, মানে এই দাগটা 5, এই দাগটা 5, তাহলে এটা আমাকে জানতে চেয়েছে, আর এটাই তো কর্ণ, মানে এটাই তো জানতে চাইছে, এটাই তো কর্ণ। এটা তাহলে কি? এটা অতিভুজ না বলো? এটা লম্ব স্কোয়ার, এটা ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এটা বার করলেও তো তোমার এটাই বেরোবে, 5√2ই বেরোবে। যদি কেউ ফর্মুলা ভুলে যাও যে বাহু √2 ফর্মুলাটা ভুলে গেছি, তাহলে তার জন্য উপায় তো আছে। চলো 20 নম্বর ম্যাথে আসছি। রাজু 450 টাকা 4500 টাকা একটি কোম্পানিতে নিয়োগ করে। 2.5 বছর পরে 1350 টাকা সুদ পেয়েছে। রাজু বার্ষিক শতকরা কত হার কোম্পানিতে টাকা নিয়োগ করেছে? 2.5 বছরে 1350 টাকা সুদ পেয়েছে। 2.5 বছরে সুদ পায় 1350 টাকা। আমরা কিন্তু পিটিআর দিয়ে করবো না, যারা করবে তারা বোকা, যারা শেখনি পিটিআর দিয়ে তারা খুব ভালো করেছো, কারণ আমি তোমাদের পার্সেন্টেজ ভেঙে শিখিয়েছি। পার্সেন্টেজে টাকাটা তুড়ি মেরে হয়ে যাবে। 2.5 বছরে কেউ যদি 1350 টাকা পায়, তাহলে 1 বছরে, আমি কিন্তু এতটাও লিখবো না, আমি যদি নিজে করতাম আমি তো এইখানেই করে দিতাম 1350, নিচে 5, উপরে 2 গুণ, কাটাকাটি করে যেটা হতো সেটা 1 বছরে পায়, তাহলে 4500 কথা আমি বলছি সাপোজ। তাহলে দেখো বিষয়টা কী হবে। 2.5 বছরে যদি কেউ 1350 টাকা সুদ পায়, তাহলে 1 বছরে পাবে 1350 টাকা বাই 2.5। আর 2.5 মানে কত হয় বলো? 5/2। 5/2, এই 2 টাকা লিখছি না, উল্টে যায়, ওপরে 2 গুণ হয়ে যায়। এই কেসটাই আমি এখানে লিখেছি দেখো একবারে, যে 1350 টাকা যদি 2.5 বছরে পাই, তাহলে 1 বছরে কত পাবে না? 1350/5 গুণ 2। কেন 5/2 হতো? 2টা পাল্টিকে উপরে চলে যায়, তাই 2টা আর এখানে লিখিনি। এই কেসটাই এখানে আমি বোঝালাম। 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণে 10, 3 আর 5, 5 সাথে 35, 16। 270কে 2 দিয়ে গুণ করলে 540। অর্থাৎ 1 বছরে সুদ পায় 540 টাকা। কিসের জন্য সুদ পায়? না 4,500 টাকা কোম্পানিতে নিয়োগ করেছিল, তাই জন্যই পায়। তাহলে 4,500 টাকাতে কেউ যদি 540 টাকা সুদ পায়, তাহলে 100তে কত? শতকরা মানে 100তে কত? এই তো নিয়ম, 2 শূন্য কাটো, 9 দিয়ে 5, 9 দিয়ে 60, 5 দিয়ে 60কে কাটলে 12%। এবার এত বড় আমরা করতাম না, আমরা এখানেই কাটাকাটি করলে 540 দেখে নিতাম যে 45-এর 540 মানে কত পার্সেন্ট হয়? না 12% হয়, ব্যাস করে দাও। কী ছিল হাতে ঘোড়া? আমরা কিন্তু পার্সেন্টেজ ভেঙেই করবো, যারা আমরা ব্যাচে শিখেছি তারা সবসময়তেই পার্সেন্টেজ ভেঙে করবো এবং সবার আগে করবো। এইটাই পিটিআর দিয়ে করলে কত ক্যালকুলেশন করে ফেলতে জানো? চলো 21 থেকে 25 আসছে। 21 থেকে 25 একটাই ম্যাথ 22, 2t + 3t। ওকে, 22 নম্বর ম্যাথ। 2t + 3t সমান সমান 4t + 6t - 10 যদি হয়, তাহলে t এর ভ্যালু কত? এটা তাহলে কত হচ্ছে? 5t। এটা হচ্ছে 10t - 10। এই 10টায় পাশে আনলে 5t - 10t সমান সমান -10, -5t সমান সমান -10, মাইনাস মাইনাস উভয় দিকে কাটা, 5 দিয়ে 10কে কাটলে 2, অর্থাৎ টি এর ভ্যালু কত? 2, অপশান ডি। কিছু ছিল না 24 নম্বরে। আচ্ছা, এটাও ম্যাথ আছে, চলো একটু কালিটা চেঞ্জ করে নিই, অনেকক্ষণ ধরে একই কালি ইউজ করছি, ব্ল্যাক। 24 নম্বরে কি বলছে দেখো। 24 নম্বরে বলছে, একটু বড় আছে দেখছি ম্যাথটা। 52 জন ছাত্রের একটি শ্রেণীতে কেউ বলে কানাডা, কেউ বলে ইংরেজি, আবার কেউ উভয় ভাষাতেই কথা বলতে পারে। বেশ, যদি 30 জন ছাত্র কানাডা ভাষায় কথা বলে এবং 38 জন ছাত্র ইংরেজি ভাষায়, হাউ ইজ ইট পসিবল? এই তো আমাদের এইরকম ভেন ডায়াগ্রাম আঁকবো। 30 এখানে 38, এই তো দুটো একসাথে তো করা যায় না। তাহলে 30 জন আর 38 জন দুজনেই বলছে একই রকম বলে, তাহলে উভয় ভাষাতেই কথা বলতে সক্ষম কতজন? টোটাল হচ্ছে 68। কিন্তু দেখো শ্রেণীতে কতজন ছিল? 52 জন। কী করে সম্ভব? 68 জন তো হওয়া উচিত না, শ্রেণীতে ছিলই 52 জন, কিন্তু কথা বলছে 68 জন, তাহলে নিশ্চয়ই উভয় বিষয়ে কথা বলে। কতজন কথা বলে? না 68 থেকে 52 বাদ দিয়ে দাও, তার মানে 16 জন উভয় বিষয়ে কথা বলে। আশা করছি বুঝতে পেরেছি না? আমি একবার বোঝানোর চেষ্টা করছি। বলেছে একটা ক্লাসে 52 জন আছে, তাদের মধ্যে কেউ কানাডাতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, আবার কেউ উভয় বিষয়ে কথা বলে। কানাডা ইংরেজি দুটোই কথা বলতে পারে।
এবার বলছে 30 জন কানাডা ভাষায় কথা বলে আর 38 জন ইংরেজি ভাষায় কথা বলে। তাহলে 30 আর 38 কত হলো বলো? এই যে 30 আর 38 কত হলো? 30 আর 38 68। 68 কীভাবে হয়ে গেল? ক্লাসে থাকেই 52 জন, তাহলে 68 জন কোত্থেকে এলো? তার মানে কি এই 52 জনের মধ্যে কেউ কেউ আছে যারা দুটো ভাষাতেই কথা বলতে জানে। কতজন আছে না? 16 জন। মানে 68 থেকে 52 বাদ দিলে 16 জন আছে যারা দুটো ভাষাতেই কথা বলতে জানে, আর ওই 16 জন এই 52 জনের মধ্যে ঢুকে পড়ে। মানে কি ওই 52 জনের মধ্যেই আছে এই 16 জন। বক্তব্যটা হচ্ছে এই। চলো 25 নম্বরে কোনো ম্যাথ, এটা কোনো ম্যাথ না, সম্ভবত রিজনিং। চলো তাহলে 26 থেকে 30-এ দেখি কোনো ম্যাথ আছে নাকি। 26-এ নেই, 27, 28, 29, 30 নেই, কোনো ম্যাথ নেই। 31 থেকে 35-এ দেখি। 31, হ্যাঁ 32-এ ম্যাথ আছে একটা। 32 নম্বর ম্যাথ কি বলছে দেখো। দুটি সংখ্যার অনুপাত 4:7। যদি সংখ্যা দুটির সাথে 4 যোগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 3 আর 5। দেখো এই ধরনের ম্যাথ যখনই আমরা করবো না, একটু অপশান টেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি অপশান টেস্ট করতে পারো তো ভালো, আর নাহলে ছেড়ে দাও। অপশান টেস্ট করে নিলে সব থেকে ভালো হয়, আর যদি না পারো তাহলে ছেড়ে দাও। আমি দেখো দুটো পদ্ধতিতেই করে দিচ্ছি, একটা অপশান টেস্টে করে দিচ্ছি আর একটা বেসিক ওয়েতে করে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 4:5। সংখ্যা দুটির সাথে 4 যোগ করলে অনুপাতটা ভাগে 3 আর 5 হয়ে যায়। আচ্ছা বলো, আমি অপশান টেস্টটা প্রথমে শিখিয়ে দিই। আচ্ছা বলো, এই যে কটা অপশান আছে এর মধ্যে যদি আমি 36 বলেছে, বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা যদি ধরি আমি 36, আচ্ছা 36-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কত হবে? 40। 40কে কি কাটলে 5 হয় কোনো রকমভাবে? হ্যাঁ হয়, 8 দিয়ে কাটলে 5 হয়। আচ্ছা তাহলে 40 আনসার হতে পারে, মানে 36 আনসার হতে পারে। এবার বলো 64। 64-র সাথে যদি 4 যোগ করি হবে 68। 68কে কাটলে কোনোভাবেই 5 আনতে পারবে না? পারবে না, তাহলে এটা উত্তর হবে না। 56-এর সাথে যদি 4 যোগ করি 60 হবে। 60কে কাটলে 5 আনা যাবে অনুপাতে? হ্যাঁ যাবে, উত্তর হতে পারে। 48কে 4 যোগ করলে 52, কোনোভাবে কাটলেই 5 আনতে পারছি না, তাহলে এটা উত্তর হবে। উত্তর তার মানে হয় 56 হবে না 36। তাহলে আমি 36 যদি ধরি তার মানে সংখ্যাটা তাহলে এটা হবে 40। 40কে কত দিয়ে কাটছি? 8 দিয়ে কাটলে 5 হবে। তার মানে নিশ্চয়ই 3 হতে গেলে এটা 24 ছিল। তাহলে এই 24কে যদি 8 দিয়ে কাটি তবে এটা 3 হবে। 3 আর 5 অনুপাত স্যাটিসফাই করবে। এবার একটা জিনিস বলো, যদি আমি 24 থেকে 4 কমাই তাহলে এটা কত হতো? 20। আর যদি 40 থেকে 4 কমাই তাহলে এটা কত হতো? 36। আচ্ছা 20 আর 36 কাটলে কি 4:7 হচ্ছে? না, হচ্ছে না। 5 দিয়ে যদি 20কে কাটি তাহলে 4 হচ্ছে, কিন্তু 5 দিয়ে 36কে কাটলে 7 হবে না, 7-এর একটা পয়েন্ট হবে। তাহলে এটা যেহেতু উত্তর হচ্ছে না, ডেফিনেটলি 56 উত্তর। একটা ট্রাই করবে, একটা না হলে ওটাই উত্তর হবে। এবার তোমরা বললে যে তাহলে স্যার 56টা করে দেখান দেখি। দেখো তাহলে 56 মানে কত হবে? 4 যোগ করলে 60। ওকে, তাহলে 60কে কত দিয়ে কেটেছি না? 12 দিয়ে কেটেছি, তাই 5 হয়েছে। তার মানে 3 এটা ছিল, তার মানে এটা কত ছিল বলো? 36, কারণ 36কে 12 দিয়ে কাটলেই 3 হবে। ওকে, এবার বলো 36 মানে 4 কমালে এটা হতো 32, আর 60 ছিল 4 কমালে এটা কত হতো? 56, তাই তো? আচ্ছা এবার বলো 8 দিয়ে যদি কাটি, 4 8 32, আর 8 দিয়ে কাটলে 7 8 56, 4:7 স্যাটিসফাইড। এটা তো গেল স্যার অপশান টেস্ট, আপনি তো করে ফেললেন এবং আমরা বুঝেও গেলাম, ঠিক আছে। তাহলে বেসিক ওয়েতে কীভাবে? তাহলে ধরে নাও সংখ্যাটা ছিল একটা 4x আর একটা ছিল 7x। একটার সাথে যখন 4 যোগ করা হয়েছে আর একটার সাথে যখন 4 যোগ করা হয়েছে তখন সংখ্যাটা হয়ে গেছে 3/5, মানে একটা 3 একটা 5 হয়ে গেল। সমাধান করো। আমি সবসময় এই সমাধানগুলো করার সময় দেখে নিই কোন দিকে এক্সটা বড় হচ্ছে, সেইটা বাঁ দিকে রেখে দিই। 3 সাথে 21 আর 4 5 20, তার মানে এই 21টাকে এইদিকে রেখে দিই, কারণ এক্সটা তাহলে মাইনাস প্লাসে ঝামেলা হয় না। 21x প্লাস 3 4 12, আর এদিকে 20x প্লাস 4 5 20। 20টা এ পাশে আসলে শুধু এক্স পড়ে থাকবে, 12টা ও পাশে গেলে 20 থেকে 12 বাদ দিলে 8 পড়ে থাকবে। এক্সের ভ্যালু কত বেরোলো? 8। এক্সের ভ্যালু যদি 8 হয়, জানতে চাইছে বড়টা কত, তাহলে 7 গুণ 8 মানে 7 8 56। এটা ছিল বেসিক, ওটা ছিল অপশান টেস্ট। অ্যাজ ইউ উইশ, যেটা তোমার মনে হবে সেটাই করো। চলো 35 নম্বর ম্যাথ কী বলছে দেখো। প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করো। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা তার বর্গের গড়, তার মানে 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার 4-এর স্কোয়ার 5-এর স্কোয়ার। আবার এদের গড় জানতে চেয়েছে, তার মানে 5টা সংখ্যা মানে 5 দিয়ে ভাগ।
তাহলে বিষয়টা কী কী দাঁড়াচ্ছে, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার 1, 1 আর 4 5, 5 আর 9 14, 14 আর 16 23, 23 আর 16 এই 30, 30 আর 25 হচ্ছে 55, উপরে হচ্ছে 55, নিচে হচ্ছে 5, কাটলে 11, এদের তাহলে 5 জনের গড় কত হবে না 11। বেসিক ওয়েতে বেসিকভাবে আমরা 36 থেকে 40, কোনো ম্যাথ নেই 36 37-এ, বেশ চলে আসি এদিকে 38-এও নেই, 39-এও নেই, 40-এও কোনো ম্যাথ নেই। ওকে, এই সাইডে একটু জায়গা আছে, করবো এখানে। 41 থেকে 45 দেখি, 41-এ কোনো ম্যাথ নেই। দেখো পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা যারা করবে তারাই যাবে, তারাই ভোগে। কেন বলো তো? কারণ আমি প্রত্যেকটা ব্যাচে শিখিয়েছি, প্রত্যেকটা ব্যাচে পই পই করে বলেছি যে পুরোপুরি ভারতের কথা বললে সবসময়তেই নন্দা দেবী হবে। আমাদের একমাত্র নন্দা দেবী পর্বত আছে যেটা আমাদের সম্পূর্ণভাবে ভারতে। বাকি আমি তোমাদের যখন হিমালয় পড়িয়েছিলাম ট্রেঞ্চ হিমালয়ের কথা বারংবার বলেছিলাম। যাই হোক, আমরা ম্যাথের ক্লাসে জিকে নিয়ে ডিসকাস করবো না। 42 নম্বর ম্যাথ কী বলছে দেখো, x সমান সমান 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। 15 স্কোয়ার কত হয়? রুটের মধ্যে 225 মাইনাস, আর এখানে করলে আবার পাবে না, সেটা এখানেই করি। 15 স্কোয়ার কত হয়? 225, এখানে তো জায়গায় পাচ্ছি না। 15 স্কোয়ার 225 আর 12 স্কোয়ার 144, বিয়োগ করলে কত হবে? x সমান সমান রুটের মধ্যে 81। x সমান সমান যদি রুটের মধ্যে 81 হয়, জানতে চেয়েছে x এর স্কোয়ার মানে কত, তাহলে x এর একটা স্কোয়ার করে দাও আর রুটের 81 একটা স্কোয়ার করে দাও। তাহলে x এর স্কোয়ারের ভ্যালু কত হবে? না শুধু 81, কেন? কারণ স্কোয়ার রুট কাটা যায়। তাহলে x স্কোয়ারের ভ্যালু কত? না 81, অপশন ডি হবে। 43-এ একটা ম্যাথ আছে খুব সুন্দর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার হয় তবে ক্ষেত্রফল কত হবে? নো প্রবলেম। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আচ্ছা, প্রস্থটা যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 4 গুণ মানে 4x, ঠিক আছে। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার হয়, পরিসীমা মানে চারিদিকটা, পরিসীমা 40 মিটার বলছে, আর আমার এখানে এইটা আর এইটার পরিসীমা মিলে হচ্ছে 5x, তাহলে এইটার আর এইটার পরিসীমা মিলে হচ্ছে 5x, মানে 10x হবে টোটাল পরিসীমা, যেটাই এখানে বইতে বলছে 40। 10 10 কাটো, x এর ভ্যালু কত? 4, তার মানে x এর ভ্যালু যদি 4 হয় আর এটা তাহলে কত হবে? 16। এটা 4 আর এটা 16, প্রস্থ 4 আর দৈর্ঘ্য 16 পেয়ে গেলাম। ক্ষেত্রফল জানতে চেয়েছে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 4 গুণ 16 মানে 64। সিম্পল, অপশান বি আছে। 44-এও নেই ম্যাথ, 45-এও কোনো ম্যাথ নেই। চলো 46 থেকে 50 পর্যন্ত দেখি কোনো ম্যাথ আছে কি না। নেই, 48-এও নেই, 49-এও কোনো ম্যাথ নেই। বেশ, চলে আসি 50-এও ম্যাথ নেই। 51 থেকে 55-এর মধ্যে কোনো ম্যাথ, হ্যাঁ আছে, 53-তে একটা ম্যাথ আছে। কোনো ম্যাথ যদি আমি বাই মিস্টেক স্কিপ করে যাই আমাকে কিন্তু মানে বলবে কমেন্ট বক্সে বা ক্লাসেও বলবে, যারা ক্লাসে থাকো, ক্লাসে আছো, আমি ডেফিনেটলি কিন্তু করিয়ে দেবো যদি কোনো কারণে আমার চোখ এড়িয়ে যায়। এক ব্যক্তি তার মাসিক বেতনে 65% খরচ করে এবং প্রতি মাসে 525 টাকা সঞ্চয় করে। তার মাসিক বেতন আমি যদি ধরে নিই 100%, সে 65% খরচ করে, তার মানে নিশ্চয়ই 35% অর্থাৎ 35% সে সঞ্চয় করে। আর যেটাই বলছে প্রতি মাসে সে 525 টাকা সঞ্চয় করে, তার মানে যেটাই 35% সেটাই 525। তাহলে তার ব্যক্তিটার মাসিক বেতন কত, মানে 100 মানে কত সেটাই জানতে চেয়েছে। ওকে, তাহলে 35 মানে যদি 525 হয়, 35% মানে যদি 525 হয়, তাহলে 100% মানে কত? পার্সেন্ট কেটে দিই, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 105, 7 দিয়ে 105কে কাটলে 15, 15 গুণ 100 করলে 1500, অপশান ডিতে আছে। চলো 55-তেও কোনো ম্যাথ নেই। 56 থেকে 60-এর মধ্যে 56 নম্বর ম্যাথ সুবিদ্যা স্যারের হুবহু কপি করে দিয়ে দিয়েছে। 56 নম্বর ম্যাথ আমরা প্রচুরবার করেছি এবং উত্তর তো মুখস্থ হয়ে গেছে, আমার তো মুখস্থ হয়ে গেছে 1:4, আমার তো মুখস্থ হয়ে গেছে উত্তর। দুটি পাত্র এ আর বিতে স্পিড ও জ্বলন অনুপাত 5:2, যখন এরকম থাকবে তাহলে উপরে 5, 5:2 মানে 5/7, আর নিচে হচ্ছে 5:3 মানে হচ্ছে 5/8। কী অনুপাতে মেশাবে? না 9:5 অনুপাতে তৈরি করবে, ঠিক আছে। তাহলে 9/14, 9 আর 5 যোগ করলে 14, সেটা নিচে আর উপরে নয়, এইভাবে ব্যাস অ্যালিগেশন করে দাও। 5/8 থেকে
9/14 বিয়োগ করে দিই, আর এদিকে 9/14 থেকে 5/7 বিয়োগ করে দিই। এখানে 8 আর 14 লসাগু করলে 56, 8 7 56, 5 7 35, মাইনাস 4 14 56, 4 9 36, বেশ 14 লসাগু 9, আর এদিকে 5 দুগুণে 10, এখান থেকে -1/56, আর এখানেও -1/14, নো প্রবলেম, উভয় দিকের -1 কেটে দিচ্ছি। 56টাকে নিচ থেকে তোলার জন্য এদিকে 56 দিয়ে গুণ, এদিকে 14কে নিচ দিয়ে তোলার জন্য উভয় দিকে 56 দিয়ে গুণ। 56 56 কাটলে এখানে 1 পড়ে আছে, আর এখানে 14 দিয়ে 56কে কাটলে 4, 4 গুণ 1 মানে 4, অর্থাৎ 1:4, অপশান এ। মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ সুবিদ্যা স্যারের বই থেকে করিয়েছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। চঞ্চল ঘোষ স্যারের বই, সুবিদ্যা স্যারের বই, সেম ম্যাথ এখানে কপি পেস্ট করা থাকবে, আর সেগুলো যদি তোমরা করো তাহলে সময় নষ্ট হবে, সেগুলো মুখস্থ করে লিখে দিতে হবে, এতবার প্র্যাকটিস করতে হবে। চলো 60 নম্বর ম্যাথে এসছি, কি বলছে দেখি। এ হচ্ছে 25 বছরের বড় বিয়ের চেয়ে, ওকে 60 নম্বর ম্যাথটা এখানে করি, অন্য কালি দিয়ে করি। এ হচ্ছে 25 বছরের বড় বিয়ের চেয়ে, এ বিয়ের চেয়ে 25 বছরের বড়, তাহলে বি যদি এক্স হয়, এ তাহলে 25 বছরের বড়, তার মানে x + 25, ওকে। এরপর কি বলেছে, 15 বছর পর এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। এগুলো তো অপশান টেস্ট করে করাটাই সব থেকে বেস্ট হয়, অপশান টেস্টটা তাহলে তোমরা করে নিও, এটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যেত অপশান টেস্ট করলে। যাই হোক, আমি বেসিক করছি। 15 বছর পর এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। 15 বছর পর বি এর বয়সটা আগে হোক, কত হবে x + 15, আর এ এর বয়স কত হবে x + 25 + 15 মানে 40। 25 আছে, আরও 15 যদি যোগ করে দিই তাহলে 40 হবে, আর এর x ছিল 15 যোগ করেছি x + 15। এবার প্রশ্নে কি বলছে শোনো, বলছে 15 বছর পর এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে, মানে এর বয়সটা এই বি এর বয়সের দ্বিগুণ। তাহলে বলো, আমি x + 40 যদি লিখি আর মাঝখানে যদি সমান সমান চিহ্ন দিই, তাহলে x + 15 গুণ 2 লিখতে হবে, এই দিকে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে। কেন? কারণ সমান সমান আমরা তখনই লিখতে পারবো যখন উভয় দিকে সমান হবে। এ দ্বিগুণ বলেছে মানে এ বড় বলেছে, আচ্ছা একে যদি আমি এখানে বড়ই রাখতাম তাহলে আমি মাঝে কখনো সমান সমান দিতে পারতাম না, কারণ এ যদি বড় থাকতো তাহলে আবার সমান সমান কিসের, তাহলে এ যতটুকু বড় সেই বড়টুকু যদি এই ছোটোটাকে দিয়ে দিই তাহলে এই দুজনের মধ্যে সমান সমান হয়ে যাবে, তাই জন্য এই 2 দিয়ে একে গুণ করে দিয়েছি। তাহলে x + 40, আর এদিকে 2x + 30, তাহলে এক্সটা পাশে আসলে শুধু x হবে, 2x থেকে মাইনাস হলে, আর 30টা 40 থেকে মাইনাস হলে 10, তাহলে x এর ভ্যালু হচ্ছে 10। কি জানতে চাইছে, বি এর ভ্যালু, তাহলে বি এর বয়স তাহলে 10। কি জানতে চাইছে, বি এর বর্তমান বয়স কত, হ্যাঁ তাহলে 10, অপশান ডি। 61 থেকে 65-র মধ্যে কোনো ম্যাথ, 61 নম্বর ম্যাথ আছে, একটি ঘনকের আয়তন 512 কিউবিক সেমি, ওকে। একটি ঘনকের আয়তন 512 কিউবিক সেমি, তাহলে আমরা কি জানি, এই 512 কার কিউব রুট, আরে 512 হচ্ছে 8-এর কিউব হচ্ছে 512, তাহলে একটা বাহু কত পেয়ে গেলাম 8, একটা ঘনকের একটা বাহু তাহলে পেয়ে যদি যাই 8, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 6a², তার মানে কত 6 × 8² 8² 64 × 6, 4 6 24, 4 হাতে 2, 6 6 36 আর 2 38, 384, অপশান এ। চলো 62তেও কোনো ম্যাথ নেই, 65-র মধ্যে দেখি আর কোনো ম্যাথ আছে নাকি, হ্যাঁ 64 নম্বর একটা ম্যাথ আছে, চলো 64 নম্বর একটা ম্যাথ আছে, করে দিই। বলছে যে এ বি এর 50% কর্মক্ষম, আচ্ছা এ বি এর 50% কর্মক্ষম, এ বি এর 50% কর্মক্ষম, তার মানে এ যদি দুটো কাজ করে বি তাহলে একটা কাজ করবে, এবং সি বলছে এ এবং বি এর অর্ধেক কর্মক্ষম, সি হচ্ছে এ আর বি যা কাজ করে তার অর্ধেক কাজ করে, তার মানে 1.5খানা, ওকে। এরা দুজন মিলে 3টে করলে এ 1.5খানা। যদি সি একা কাজটি 40 দিনে করে, আচ্ছা সি এক দিনে 1.5টা করে কাজ করে, আর সে নাকি একটা কাজ করেছে তার 40 দিন লেগেছে, তাহলে কাজটা কত ছিল, 40 গুণ 1.5খানা করে রোজ করেছে, তাহলে কত হয়, 40কে 1.5 দিয়ে গুণ করলে 60, তার মানে কাজটা ছিল 60টা কাজ।
সি 1.5খানা করে বলেই 40 দিন মতো সময় লেগেছে। কাজটা ছিল কটা না 60খানা কাজ। ওকে, প্রশ্নে বলেছে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করে। কাজটি মানে এই 60টি কাজ একত্রে যদি করে, বলো 2 আর 1 3, 3 আর 1.5 4.5টা করে কাজ করছে এক দিনে, কতদিন টাইম লাগবে? আচ্ছা, এই পয়েন্ট তুলে উপরে একটা 10 গুণ করে দিচ্ছি। 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4, 4 10 40কে 3 দিয়ে ভাগ করলে 13/1/3 দিন সময় লাগে। অপশান এতে আছে। সহজ ম্যাথ ছিল, একদমই সহজ। 65তে ম্যাথ নেই, 66তে নেই, 67তে নেই, 68তে নেই, 69টা ম্যাথ আছে। চলো, আমরা চলেই এসছি অলমোস্ট। এবারে WBP কেপি পরীক্ষা কিন্তু হার্ড হতে চলেছে, অতএব স্ট্রিক্টলি প্রিপারেশন করে প্রত্যেকে, যাদের জবের টার্গেট আছে একদম মাইনিউটলি নিজেকে একদম জিজান দিয়ে লাগিয়ে দাও, কারণ এইবার না হলে কিন্তু আবার কবে হবে তার কিন্তু কোনো ঠিক নেই। অতএব সিরিয়াসলি পড়াশোনা করো প্রত্যেকে, যাদের জব টার্গেট আছে, সিরিয়াসলি যারা জেনুইন যারা ক্যান্ডিডেট। আমি বলতে চাইছি অনেক ফেক ক্যান্ডিডেট তোমাদের আশেপাশে ঘুরে বেড়াবে, বা তোমাদের মধ্যে কেউ আছো কি না আমি জানি না। যদি মনে করো যে হ্যাঁ আমি একটা চাকরি করবো, তার জন্য আমাকে যতটা পরিশ্রম করতে আমি করবো, তাহলে ততটাই পরিশ্রম কিন্তু করতে হবে। কোনো ফাঁকিবাজির পন্থা এখানে কিন্তু হবে না। আর ফাঁকি মারলে তুমি একমাত্র বুঝতে পারো যে তুমি ফাঁকি মারছো, আর তোমার ফাঁকির মাসুল তোমাকেই দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু। একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সার মুদ্রা আছে। ইম্পর্টেন্ট ম্যাথ। 25 পয়সা আছে, 10 পয়সা আছে আর 5 পয়সা আছে। তাদের অনুপাত কত? 25 পয়সা 1টা করে আছে। আচ্ছা, এইটা 2 অনুপাতে, 10 পয়সাটা 2 অনুপাতে আছে, আর 5 পয়সাটা 1টা করে ভুল বলেছি। 25 পয়সা 1 অনুপাতে আছে, 10 পয়সা 2 অনুপাতে আছে, আর 5 পয়সা হচ্ছে 3 অনুপাতে আছে। বক্তব্যটা দেখো, যদি 5 পয়সা 3খানা থাকে তাহলে 15 পয়সা হয়, 10 পয়সা যদি 2খানা থাকে তাহলে 20 পয়সা হয়, আর 25 পয়সা যদি 1খানা থাকে তাহলে 25 পয়সা হয়। এখানে কোনো সংশয় নেই কারণ। ওকে, এবার দেখো তো ভালো করে, 25 আর 20 45, আর 15 60 পয়সা। আচ্ছা, এই 60 পয়সাটা হয়েছে কতগুলো কয়েন মিলে? দেখো, এই একটা কয়েন নিয়েছিলাম 25 পয়সার, 10 পয়সার 2টো কয়েন, আর 5 পয়সার 3টে কয়েন, মানে মোট 6খানা কয়েন নিয়েছিলাম, তার জন্যই 60 পয়সা হয়েছে, তাই তো? তাহলে আমি সাইডে লিখছি, দেখো 60 পয়সা হয়েছে কারণ 6খানা কয়েন তখন ছিল, 6খানা কয়েনে 60 পয়সা। তাহলে 1 পয়সা হবে কত না 6/60, 60খানা কয়েনে। আর কত বলেছে বলো? থলিতে নাকি সমগ্র মুদ্রার মূল্য 24 টাকা হয়, মানে থলিতে 24 টাকা ছিল। আচ্ছা, 24 টাকা হতে গেলে মানে 24 পয়সা, 2400 পয়সা, 24 টাকা মানে 2400 পয়সা। 2400 পয়সা তৈরি করতে গেলে কতগুলো কয়েন লাগতো না 6/60 ইন্টু 2400, এতগুলো কয়েন। 60-এর একটা শূন্য কাটা, 6 দিয়ে 6কে কাটা, মানে 240টা কয়েন লাগতো 2400 পয়সা তৈরি করতে, অর্থাৎ 24 টাকা তৈরি করতে মোট 240টা কয়েন লাগতো। প্রশ্নে কি জানতে চেয়েছে? তবে ওই থলিতে 5 পয়সার মুদ্রার কতগুলো সংখ্যা ছিল? 5 পয়সার অনুপাত কত ছিল? এইদিকে দেখো, 5 পয়সার মুদ্রার অনুপাত ছিল 3। টোটাল তাহলে ওনার থলিতে কয়েন ছিল 240 পিস, তার মধ্যে 3 অনুপাতে ছিল 5 পয়সার কয়েন। আর টোটাল কয়েন কতগুলো ছিল? 3 আর 2 5 1 6, 6 অনুপাতের মধ্যে 3 অনুপাত ছিল 5 পয়সার কয়েন। তাহলে 240-এ কত? 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 240কে কাটলে 120 পিস ছিল 5 পয়সার। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ম্যাথ। চলো 70 নম্বর ম্যাথে আসছি। 70 নম্বর ম্যাথ কি বলছে বলো? যে xy প্লাস 7y, ইজি ম্যাথ, xy প্লাস 7y সমান সমান 84। এক্স প্লাস 7 যদি 3 হয়, আচ্ছা এক্স প্লাস 7 মানে 3 বলছে, এটা লিখছি না। এখান থেকে যদি আমি ওয়াই কমন নিই, তাহলে দেখো এক্স প্লাস 7 পড়ে আছে, সমান সমান 84। আর এই এক্স প্লাস 7-এর জায়গায় আমি এই এক্স প্লাস 7-এর জায়গায় এই 3 বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়াই গুণ 3 সমান সমান 84। 3 দিয়ে 84কে কাটলে হবে 28, তাই তো? 3 দুগুণে 6, 4 3 8 24, হ্যাঁ 28। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত বেরোলো? 28। ওয়াইয়ের ভ্যালু জানতে চেয়েছে 28, অপশান ডি। সহজ ম্যাথ ছিল। ওকে, 71 থেকে 75-এর মধ্যে দেখি কোনো ম্যাথ আছে কি না। 71-এ নেই। 7 থেকে 41-এর মধ্যে কত? হ্যাঁ 72 নম্বর ম্যাথ আছে। বলেছে 7 থেকে 41-এর মধ্যে এমন কতগুলি সংখ্যা আছে যা 9 দিয়ে বিভাজ্য কিন্তু 3 দিয়ে বিভাজ্য নয়। আচ্ছা বলো,
9 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, এমন কটা সংখ্যা আছে জানো? 9 দিয়ে ভাগ যাবে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, এমন কটা সংখ্যা আছে? এমন একটাও সংখ্যা নেই, 0 সংখ্যা আছে। কারণ যেই সংখ্যাটাকে 9 দিয়ে তুমি ভাগ করতে পারবে, ধরো 18কে, তাকে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবেই, কারণ 9-এর মধ্যেই 3 লুকিয়ে থাকে। তাহলে 9 জায়গায় জায়গায় ভাগ করতে হবে, তাকে তাকে তো 3 এমনি ভাগ করতে হবে। তাহলে এমন একটা সংখ্যা এখানে নেই, তাই 0 আনসার হবে। 73-এ নেই, 74-এ কোনো ম্যাথ নেই, 75-এও কোনো ম্যাথ নেই। চলো 76 থেকে ফর কম্পিটিটিভ এক্সাম কি লিখেছিলাম, 2 প্রশ্ন আছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অনলাইন ব্যাচে যোগাযোগ যারা করতে চাইছিলেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনলি। এখানে অল ডিটেলস জানিয়ে দেওয়া হবে, যারা ব্যাচে পড়ার জন্য যোগাযোগ করবেন আর কি। চলো 76 নম্বর ম্যাথ কী আছে দেখো। হ্যাঁ, 76 নম্বর ম্যাথটা ইন্টারেস্টিং। আর এই ম্যাথটার কথাই বলছিলাম যে দেখো ক্যালকুলেশন কীভাবে করবো। 76 নম্বর ম্যাথ কী বলছে দেখো, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্ব সমান, তবে 76 ফুট দূরত্বের অবস্থিত ওই অট্টালিকার দূরত্বের নকশাতে কত হবে? ওকে, 6 ফুট মানে যদি 0.4 ইঞ্চি হয়, 1 ফুট মানে তাহলে 0.4/6, আর 76 ফুট মানে কত? 76 ফুট মানে 0.4/6 ইন্টু 76। এই তো এইটার ক্যালকুলেশন যেটা সেটাই উত্তর। এবার এটার ক্যালকুলেশনটা কেমন স্মার্ট ওয়েতে করবো দেখ। পয়েন্ট তুলে একটা 10 দিয়ে দিলাম, ওকে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3। এইবারে অনেকে গুণ ভাগ যোগ করা শুরু করে দেবে। আমার একটা কথা ভালো করে বোঝো, এই 3 আছে, এই 76 আছে, আমি তো কাটতে পারি না। তাহলে 3 আর এই 76কে আমি 75 ধরে নিচ্ছি, তাহলে কত হবে বলো? 25। তাহলে আমি 76কে ধরে নিচ্ছি 25, এই 75। তাহলে 3 দিয়ে 75কে কাটলে 25 হয়। এবার 2 গুণ 25 মানে কত? 50। ওপরে তাহলে 50 আর নিচে 10 কাটলে কত হয়? 5। অর্থাৎ অ্যাপ্রক্স 5-এর কাছাকাছি একটা আনসার হবে, মানে অপশান বি। দেখো 5.1 কেন 1 হলো? কারণ এটা তো 76 ছিল আর আমি 75 ধরেছিলাম। 3 দিয়ে 76কে কাটা যায় না, তাই 75 ধরে কেটেছি, তাই 25 হয়েছে। তাহলে 76-এর জন্য একটু বাড়বে, তাহলে 5.1 বাড়বে। এছাড়াও আরও একটা ট্রিক্স ছিল। আচ্ছা ছাড়ো, এটাই সব থেকে বেস্ট। তাহলে আমরা বুঝতে পারছি কাটাকাটিটা। ধরো আমি এরকম একটা কাটাকাটি দিয়েছি, 40/60 ইন্টু 89/100, এরকম একটা কাটাকাটি দিয়েছি। তাহলে কী করবো দেখো, একটা শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 89 তো কাটা যায় না। তাহলে এক কাজ করি, 3 দিয়ে 90কে কাটলে কত হবে? 3 দিয়ে 90কে কাটলে কত হবে? 30। তাহলে 30 দুগুণে 60 ওপরে আর নিচে 100 মানে 0.60। এবার বলো 0.60 অপশান দেখবে কাছাকাছি আছে কিনা। দেখবে 0.60 একটু কম হবে। কেন? কারণ এটা 89 ছিল, আমি 90 ধরেছি, তার জন্য উত্তরটা একটু কম হবে। আর এখানে কী ছিল? 76 ছিল, আমি 75 ধরেছি, মানে কম ধরেছি, তার জন্য উত্তরটা একটু বেশি হবে। এই তো কেস। চলো, অনেক সময় বাঁচাবে ক্যালকুলেশনে, তোমরা ভাবতে পারছো না কত সময় বাঁচাবে। 12% সুদের হারে 7,200 টাকার 67,200 টাকা 3 বছরের সুদ আসল কত? আমি পার্সেন্টেজের অঙ্ক পিটিআর দিয়ে করবো না, এই প্রতিজ্ঞাবদ্ধ। যদি একান্তই না পারি তখন করব। তাহলে বলো 67,200 টাকার 12% কত হয় আগে দেখো। 67,200 টাকার 12% কত হয় আগে এটা বার করছি। 0 0 0 0। 12 দুগুণে 24, 4 হাতে 2, 7 12 84 আর 2 86, 6 হাতে 8, 6 12 72 আর 8 80, মানে 8,064। 8,064 এক বছরে যদি পায়, তাহলে 3 বছরে পাবে 24,192 টাকা। কারণ 64 3 গুণ কত হয় বলো? 3 3 60 180 আর 3 4 12 192, আর 8-এর 3 গুণ মানে 24,192 টাকা। মুখে মুখে করলাম, কিন্তু কী চেয়েছে? সুদ আসল, মানে এর সাথে 67,000 টাকা আসলটা যোগ করে দিতে হবে, 67,200 টাকা। তাহলে 2 9 5 7 আর 4 11, 1 হাতে 1, 91,000 টাকা, 91,592 টাকা, 91,592। কোথাও কি ক্যালকুলেশনে ভুল করলাম? এটা তো ঠিকই আছে, 3 8 24ই হবে। আচ্ছা 0 এখানে 2, এখানে 9, আচ্ছা এটা 3 হবে, এক্সট্রিমলি সরি। 91,392 অপশান ডিতে আছে। চলো 78-এ কোনো ম্যাথ নেই, 79-তে একটা ম্যাথ আছে, সুন্দর ম্যাথ আছে। চলো, যদি কোনো সংখ্যার 5 ভাগের 4 ভাগ হয় এবং 3 ভাগের 4 ভাগ সমান সমান হাফ এর সমান হয়। আচ্ছা পড়তে গিয়েই তুতলে গেলাম, যাই হোক। বলছে যদি কোনো সংখ্যার 5 ভাগের 4 ভাগ অংশের 4 ভাগের 3 ভাগ অংশ হাফের সমান হয়,
আমি ধরে নিলাম একটা সংখ্যা এক্স, তার 5/4 তার 4/3 এটা নাকি হাফের সমান। চলো 4 আর 4 কাটা, ওপরে রয়েছে 3x, নিচে রয়েছে 5, আর এখানে হচ্ছে হাফ। 3 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে 6x, আর এটা হচ্ছে 5। তাহলে x সমান সমান 5/6। তাহলে x সংখ্যাটা কত? 5/6। অপশন বি। হাতে গোড়া কিছুই ছিল না। 80 থেকে 85-র মধ্যে কোনো ম্যাথ আছে কিনা দেখি, আমাদের পেজও কমে এসছে পেজের। আচ্ছা, এই পুরো ক্লাস ওয়ার্কটা আমি কোথায় দিয়ে দেবো? টেলিগ্রাম গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করে নেবে প্রত্যেকে। চলো, আর যারা ব্যাচের স্টুডেন্ট আছো তারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে তোমাদের। সত্যজিৎ 3 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুলে যায়, 2 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুল থেকে ফিরে আসে, স্কুলে যেতে তার 5 ঘন্টা। আমি এই অঙ্কটা করাবো না, কেন বলো তো? এটা চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বই থেকে হুবহু কপি পেস্ট করা, সময় ও দূরত্ব থেকে। এর উত্তর 6 কিলোমিটার হবে। 3 কিলোমিটার দূরত্বে গেছে, 2 কিলোমিটার গতিবেগে গেছে, তাহলে টোটাল দূরত্ব 6 ধরে নিচ্ছি। এখানে সময় লেগেছে 2 ঘন্টা, এখানে সময় লেগেছে 3 ঘন্টা, 3 আর 2 টোটাল দেখছি 5 ঘন্টা, আর বইতেও বলছে 5 ঘন্টা। তাহলে দূরত্ব কত ছিল? না, দূরত্ব ছিল 6 কিমি। 6 কিমিতেই তো 5 ঘন্টা স্যাটিসফাই হয়েছে, তাহলে দূরত্ব 6 কিমি ছিল। চঞ্চল ঘোষের ম্যাথ কপি করা ম্যাথ, চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বই কপি করা ম্যাথ, একবারে একই ম্যাথ। এইগুলো কিন্তু পড়বো না, এই যে আমার জন্য মুখস্থ ছিল, যে লিখে দিলাম 6 কিমি, এগুলো মুখস্থ করে চলে যাবে। 83 টাকার 8/1 এত অংশ কত? চলো লাস্ট ম্যাথ মনে হচ্ছে এটা, হ্যাঁ তাই, কারণ 84 তো ম্যাথ নেই, 85 তো ম্যাথ। যারা ইউটিউব থেকে দেখছেন বা দেখছো, অন্তত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, আপনাদেরই বা তোমাদেরই উপকার হবে। কারণ পড়ার মেটেরিয়ালস কিছু পাবে, তার সাথে জবের আপডেটগুলো পাবে, কিছুটা উপকার হবে। এই চ্যানেলে উল্টোপাল্টা কোনো জিনিস দেওয়া হয় না। ওকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আশা করছি ফায়দাই হবে। 15 টাকার 8 4 32 থাকে, 33/8 ইন্টু 4/11। আর যারা ব্যাচ থেকে দেখছো বা ক্লাস করছো, মনে করে নামের প্রথম অক্ষর এখানে কমেন্ট বক্সে টাইপ করে জানাবে। ওকে, 11 দিয়ে 33কে কাটলে 3, 4 দিয়ে 8কে কাটলে 2, ওপরে 3 15 45, নিচে 2, 45কে 2 দিয়ে ভাগ করলে 22.50, মানে 50। অপশান সি। তাহলে কার কত স্কোর হচ্ছে, ও যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে করছো বা দেখছো তারা জানাও কার কত স্কোর হলো, 85-তে কত পেয়েছো। এই সেটের কাট অফ হচ্ছে 44-এর ওপর যারা যারা পাবে তারা এই সেটে পাস করবে। আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।